আসসালামু আলাইকুম। এটা এই মাসের ১০ তারিখের ভিডিও। আমি সাফাকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজ ওর রেজাল্ট দিবে। ইতিমধ্যে স্কুলে চলে এসেছি। রেজাল্টও হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, ও এখন ক্লাস 10 এর স্টুডেন্ট। এটা জুনিয়রদের বিল্ডিং, আর হাই স্কুলের যে বিল্ডিংটা সেটা এটার পাশেই। সাফা ওর রেজাল্টটা দেখতেছে। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম। এখন সকালবেলায় আমি স্কুল থেকে ওখানে যাচ্ছি হসপিটালে, কারণ সকালে গেলে রিপোর্টটা আনতে সুবিধা হয়। এই তো আমি চলে এসেছি এবং রিপোর্ট নিয়ে এখন আবার বাসায় ফিরবো। বাসার দিকে যাচ্ছি সকালে, পরিবেশটা মোটামুটি ঠান্ডা। বাসায়ও চলে এসেছি। এসে আমার গাছগুলাকে দেখতেছি। আমার প্রতিটি ভিডিও আমি যেভাবে শুরু করি, আজ কিন্তু আমি সেভাবে শুরু করিনি। আজ কিন্তু আমি বলিনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিংবা আপনারাও ভালো আছেন, এটা কিন্তু বলিনি। কারণ আমরা যারা রক্তে মাংসের মানুষ, সত্যিকার অর্থে আমাদের যাদের মনুষ্যত্ববোধ আছে, আমরা কিন্তু কেউই ভালো নেই। এবং দেশের যে অবস্থা, তাতে সাধারণ জনগণ কারোরই ভালো থাকা সম্ভব নয়। আমরা যারা সাধারণ মানুষ, তারা সব সময় অত্যাচারিত এবং অবহেলিত। এই কয়দিনে যারা মারা গিয়েছেন তারা বেশিরভাগই সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থী। যারা দেশের কোমর ভেঙে ফেলেছে, হিসাব ছাড়া দুর্নীতি করেছে, সেই মতিউর, আবেদ আলীরা কিন্তু বহাল তবিয়তেই আছেন। অথচ চলে গেল আমাদের দেশের নিষ্পাপ মেধাবী ছাত্ররা। প্রতিটা মানুষেরই একটা নিজস্ব পছন্দ আছে এবং সে ব্যাপারে তার মত প্রকাশের স্বাধীনতাও আছে। এই সাধারণ জিনিসটাই ছাত্ররা বলতে চেয়েছিল, অথচ এই সাধারণ জিনিসটাকে সরকার কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছে সেটা পুরা বিশ্বের লোকজনই দেখেছে। এই সরকারের আমলে একটা জিনিস আমি স্পষ্টভাবে দেখেছি, যে সরকারের সাথে যদি কারোর মতের অমিল হয় আর এই নিয়ে যদি সাধারণ মানুষ কোনো উচ্চ বাক্য করে, তাহলে তাকে হয়তো বলা হচ্ছে রাজাকার, নইলে জঙ্গি, এরকম একটা তকমা দিয়ে সবসময় দাবিয়ে রাখা হয়। যেমন বিএনপির আমলে ছিল, তাদের সাথে যখন কোনো কিছুর মিল হতো না, মানে অমিল হতো, তখন তারা সাধারণ জনগণ কিংবা ছাত্রদের বলতো তারা ইন্ডিয়ান। আর এরশাদের আমলের কথা বলতে পারতেছি না, কারণ এরশাদের আমলে আমি স্কুলে পড়ালেখা করেছি, যার কারণে তখন রাজনীতিটা অতটা বুঝতাম না। আমাদের দেশের বেশিরভাগ রাজনীতিবিদরা বেহাইয়া বেশরম। কেন বললাম? আপনি চিন্তা করেন, যখন ভোট আসবে তখন এই সব রাজনীতিবিদরাই সাধারণ মানুষের কাছে, যেমন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, এদের কাছে যে এদের জড়িয়ে ধরে এমন ভাব করবে যেন তারা তাদের জানের জান। ইভেন বস্তিতে যে হাগু করা, হিসু করা বাচ্চাদেরও কোলে নিতে কুণ্ঠাবোধ করে না। কিন্তু যখন তারা পাওয়ার পেয়ে যায়, তখন কি করে সেটা তো অনবরতই দেখে আসছেন এই পর্যন্ত। মানুষ মরণশীল। এই পৃথিবীতে একবার যে এসেছে, তাকে যেভাবেই হোক মৃত্যুর স্বাদ বরণ করতেই হবে, সেটা দুদিন আগে আর দুদিন পরে। আমরা যারা মুসলিম আছি তারা মৃত্যুর ভয় অবশ্যই করি এবং করব, কারণ মৃত্যুর পরে একটা জীবন আছে, সেখানে আমাদের বিচার হবে। আর ওই বিচারে কোনো স্বজন প্রীতি চলবে না, সেখানে আর পাওয়ার প্রতিপত্তি কিছুই দেখানো যাবে না, ইভেন কোনো বাহিনীকে ডেকে এনে সাপোর্টও চাওয়া যাবে না। তাই আপনারা যারা মুসলিম আছেন তারা নিরীহ মানুষের উপর অত্যাচার বন্ধ করুন এবং নিরীহ ছাত্রদের আর গুলি করে কিংবা অত্যাচার করে মারবেন না, কারণ পাপ বাপকেও ছাড়ে না। আর একটা কথা আছে যে এক পাপী মরে 10 ঘর নিয়ে, এবং এটাও একেবারেই সত্য কথা, কারণ ইতিহাসও এর সাক্ষী আছে। বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে বলতে আমার চিকেন বিরিয়ানি প্রায় শেষ পর্যায়ের রান্না। এখানে সবজি হিসাবে গাজর, বরবটি, মটরশুঁটি, আলু, ডিম নিয়েছি
এবং এর সাথে জয়ফল এবং জৈত্রিক গুঁড়া মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলোকে জয়ফল এবং জৈত্রিক গুঁড়ার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব, কারণ এটা যদি আমি ভালোভাবে না মাখাই তাহলে জয়ফল এবং জৈত্রিক গুঁড়া যদি এক জায়গায় থাকে তাহলে তিতো হয়ে যাবে। আর এখন বেরেস্তা, চিনি এবং জয়ফল জৈত্রিক গুঁড়াও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখামাখির কাজ শেষ। এবার সবকিছু মিক্সড করব একসঙ্গে। এই জন্য ছড়ানো মোকালা বড় একটি হাঁড়ি নিয়েছি। এতে প্রথমে পোলাওয়ের লেয়ার, তারপর চিকেনের লেয়ার, পরে সবজির লেয়ার এবং সবশেষে বেরেস্তার লেয়ার দিয়ে নিচ্ছি। পোলাওর উপরে আমার একটা স্তর দেয়া শেষ হলো। এবার বাদবাকি মানে অবশিষ্ট পোলাওগুলো আবার ঢেলে দিলাম এবং ঠিক আগের নিয়মেই ওইভাবে একটার পর একটা দিয়ে একটা লেয়ার তৈরি করব। এভাবে স্তরে স্তরে সব কিছু সাজিয়ে দিলে কোথাও কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে না এবং আপনি যে সাইড থেকেই বিরিয়ানিটা তোলেন না কেন সব সাইডেই একই রকম সব কিছুর পরিমাণ থাকবে। আমার স্তরে স্তরে সব কিছু সাজানো শেষ। এবার হালকা তাপ দিব এবং ভালো করে নেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। আমার চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য একেবারেই রেডি। আসলে বিরিয়ানিটা তৈরি করেছিলাম রাতুল FCPS-এ চান্স পেয়েছে সেই উপলক্ষে। রান্নার সময় একটু পরিমাণে বেশি রান্না করেছিলাম, কারণ খালাম্মাকে এবং আমার হেল্পিং হ্যান্ডকে দেওয়ার জন্য, কিন্তু ওনাদের কাউকেই দেয়া হয়নি। কারণ আমার রান্না যখন প্রায় শেষ তখন জাহাঙ্গীর কল করে বলল যে তার মিটিং আছে, সে আসতেছে এবং বাসায় খাবে, যার কারণে ওনাদের আর দিতে পারিনি, মেহমানদেরই খাইয়ে দিয়েছি। রিজিকটা এমনই, আল্লাহ পাক যার ভাগ্যে যখন যতটুকু রেখেছেন তার রিজিকে ততটুকুই থাকবে, এর বেশিও না কমও না। ওরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, আমিও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে গুছিয়ে রেখেছি। আর এই যে আমার ঘর দেখে মনে হচ্ছে যে একটু আগে কত লোকজন ছিল, এটা কিন্তু ভাবা যাচ্ছে না। মোমো ডিউটিতে, আমি সাফাকে মিসের বাসায় দিয়ে স্বপ্নতে বাজার করতে এসেছি। ইদানিং শপিং মলগুলো খুব সূক্ষ্মভাবে ক্রেতাদের ঠকাচ্ছে, তার প্রমাণ এই দেখেন। এই যে ঠ্যাং মানে রান যেটাকে আমরা বলি, তার একদম শেষের দিকে 1/2 ইঞ্চির একটু বেশি হার্ড রেখে দেয়। ওটা তাদের কাছে 1/2 ইঞ্চি, কিন্তু আমরা যখন ক্রেতারা কিনি তখন চিন্তা করেন যে শ মুরগি কিন্তু ওনারা বিক্রি করেন, সেইখান থেকে ওই অতটুকু অংশ বাদ দিলে কতটা অংশ আমাদের ক্রেতাদের কাছে চলে যাচ্ছে, যার হিসেব কিন্তু আমরা করি না। স্বপ্নর থেকে বাজার করে আমি বেস্ট বাইতে গিয়েছিলাম, তারপর বাসায় চলে এসেছি। কোটা আন্দোলনের আরেকটা কথা না বললেই নয়। আজ থেকে 2 দিন আগে একটা টক শো দেখছিলাম ইউটিউবে, ওটা খুব সম্ভবত চ্যানেল আইতে ছিল। ওখানে 2 জন গেস্ট ছিলেন, একজন হচ্ছে গোলাম মওলা রনি, আর একজন খুব সম্ভবত ওনার নাম হচ্ছে বিচারপতি, ওনার নাম হচ্ছে মানিক। এই মানিকের অমানবিক কথা শুনে আমি হাঁ হয়ে গেলাম। সে বারবারই বলার চেষ্টা করতেছিল যে সাইদ যে শহীদ হয়েছেন, যে শিক্ষার্থী, ওনার হাতে নাকি অস্ত্র ছিল। তখন উপস্থাপিকা ওনাকে বলতেছে যে কি অস্ত্র ছিল, আপনি কি অস্ত্র দেখেছেন? তখন এই মানিক খুব গর্ব সহকারে বলতেছে যে বডি টডিকে একদম ঝাঁকিয়ে টাকিয়ে লাঠি ছিল তার হাতে, এবং পুলিশ নাকি নিজেদেরকে রক্ষা করার জন্য সাইদকে গুলি করেছে। এই ধরনের অপদার্থ লোক যদি বিচারপতির আসনে বসেন তাহলে সে দেশের আইন ব্যবস্থা কোথায় যে ঠেকেছে আপনি চিন্তা করে দেখেন। এবং উপস্থাপিকাকে বারবার বলতেছেন যে আপনি কিন্তু আমাকে উত্তেজিত করতেছেন, আপনি কিন্তু আমাকে উত্তেজিত করতেছেন। সমস্ত বিশ্ব দেখেছে এই কয়দিনের ন্যাক্কারজনক ঘটনা। 25শে মার্চ যেমন বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল, ঠিক তেমনিভাবে এই কয়দিনেও অনেক মেধাবী প্রাণ ঝরে গিয়েছে। টকশোতে শুনেছিলাম যে 1971 সালে পাক হানাদার বাহিনীরা পুরুষ লোকের লুঙ্গি খুলে তাদের চিহ্নিত করত যে তারা হিন্দু না মুসলিম। এবারও ঠিক একইভাবে সাধারণ ছাত্রদের মোবাইলের মেসেঞ্জারে ঢুকে
চেক করা হয়েছে যে তারা কোন দল করে। আমি মনে প্রাণে চাই যে এদেশে এমন একটা সরকার আসুক যিনি কখনোই ছাত্র রাজনীতি চাইবেন না এবং সেটা সাপোর্টও করবেন না, এবং ডাক্তার, শিক্ষক, উকিলদের মধ্যে কোনো দলাদলি থাকবে না। এরা শুধুমাত্রই জনগণের জন্য থাকবে এবং জনগণেরই কাজ করবে। 10 তারিখের ভিডিও 30 তারিখে ভয়েস দিচ্ছি এবং আপলোড করব। জানি না আপলোড হবে কি না, কারণ নেটের অবস্থা তো খুবই খারাপ। আপনারা যারা নিরীহ ছাত্রদের উপর অত্যাচার করছেন, একবার অন্ততপক্ষে আপনারা মৃত্যুর কথা চিন্তা করেন। সেই সঙ্গে আপনার পরিবারের কথা, আপনার সন্তানদের কথা চিন্তা করেন। তাহলে দেখবেন এটা আর করতে পারবেন না, কিংবা আপনার ভিতর থেকে এই কাজ করার আগ্রহ কখনোই জাগবে না। এ দেশ আপনার, আমার, আমাদের সবার। এখানে সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে। কাউকে কারোর পিছনে লেলিয়ে দিয়ে সাময়িক হয়তো ফায়দা পাওয়া যায়, কিন্তু এর পরিণাম ভয়াবহ। ঘুমিয়ে পড়েছিলাম, কানে শব্দ আসাতে উঠলাম। উঠে দেখি যে রাতুল ড্রয়িং রুমে ভিডিও গেম খেলতেছে। ও বেডরুম থেকে উঠে এসেছে, কারণ মোমো ঘুমাচ্ছে, সাউন্ড হলে ও উঠে যাবে, এই জন্য আমিও চুপ করে দেখতেছিলাম। দেখে ভিডিওটা করে আমিও ওখান থেকে চলে এসেছি, কিন্তু ও একটুও বুঝতে পারেনি যে আমি ওইখানে দাঁড়িয়েছিলাম কিংবা ভিডিও করতেছিলাম। জানি না সামনের দিনগুলোতে কি হবে, তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় একটা ধস তো নেমেই গিয়েছে। কেবল ইন্টার পরীক্ষা শুরু হয়েছিল, এর ভিতরেই এই গ্যাঞ্জাম। তারপর স্কুল কলেজ সহজেই খুলবে না। তাহলে বুঝতে পারতেছেন যে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। মহান রাব্বুল আলামিনই শ্রেষ্ঠ বিচারক, তিনি আমাদের সবাইকে হেফাজতে রাখুন। যেসব কোমল প্রাণ ঝরে গিয়েছে, আল্লাহ পাক সবাইকে বেহেশত নসিব করুন, আমিন।